আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের উপরে জনগণের বলেন সত্যি কথা এটা, এবং বিরোধী দল সে সময়কার বিএনপি, জামাতে ইসলামী, এখনকার সরকারি দল বিএনপি, জামাতে ইসলামী, তাদের সবার সবচেয়ে বড় অভিযোগটা হলো অন্যান্য ধরেন যে অনিয়ম দুর্নীতি বাংলাদেশের সরকারগুলো নিয়ে আমাদের আসলে অত আসার জায়গা তো নাই। ওই অনিয়ম দুর্নীতি এক সরকার যায় আরেক সরকার আসে, এটা ট্রেন্ডটা একরকমই থেকে যায়। কিন্তু সবচেয়ে বড় অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে যে সে মানুষের ভোটাধিকারটা হরণ করে নিয়েছে। তো সেই যে আওয়ামী লীগের উপরে অভিযোগ, এই অভিযোগের একটা ছোট্ট ট্রায়াল, একটা মিনি ট্রায়াল, মিনি ভার্সন দেখা গেল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগকে এবার বলা যায় বিএনপি তারা সেভাবে বাইরে রাখলো, এবং ফলাফল হলো দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই পেশাজীবী সংগঠনটার নির্বাচনে 60% উপর আইনজীবী তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এটা একটা মেরে একটা নির্বাচন হয়েছে। সেই 18-24 এবং আপনার 14 সালে যে ধরনের নির্বাচন হয়েছে, 13 সালে যে ধরনের নির্বাচন হয়েছে, আবার সেই একই ধরনের নির্বাচনী আমেজ ছিল এই সুপ্রিম কোর্ট বার নির্বাচনে, আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে। সেরকমই খবর যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন, যে সুপ্রিম কোর্ট বারের নিরুত্তাপ ভোট অনিয়মের অভিযোগে আপনার জামাতপন্থী আইনজীবীদের বিক্ষোভ। আচ্ছা, কি হয়েছে? দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 26-27 সেশনের নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে দিন জুড়ে ভোট কেন্দ্রে আইনজীবীদের উপস্থিতি ছিল বিগত বছরের তুলনায় কম। বুধবার সকাল 10টায় শুরু হওয়া ভোট গ্রহণ দুপুরে 1 ঘন্টা বিরতির পর বিকেল 5টা পর্যন্ত চলে। প্রথম দিনে ভোটাধিকার প্রয়োগ করেছেন 1771 আইনজীবী। একইভাবে বৃহস্পতিবারও যথাসময়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হিসাব অনুযায়ী খেয়াল করেন, প্রথম দিনে ভোট পড়েছে 15.96%, 15%, 16%, 15.96, 16% ভোট পড়েছে। আওয়ামী সমর্থকদের অংশগ্রহণ ছাড়া এবার অনেকটাই নিরুত্তাপ ভোট গ্রহণ হচ্ছে। অন্যবারের তুলনায় ভোটার উপস্থিতি ও ভোট প্রদানের হারও কম। এবারের নির্বাচনে মোট 11,097 জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 11,000 ভোটাধিকার ভোট প্রদান করতে পারবেন, 11,097 জন ভোট দিতে পারবেন। আর ভোট দিয়েছে প্রথম দিনে 1,771 জন। মানে চিন্তা করতে পারেন এই নির্বাচনে যারা বিজয়ী হবে তারা কোন মুখটা দেখাবে জাতির সামনে? মানে একটা লজ্জা লাগবে না যে 11,000-এর মধ্যে যদি 2,000 মানুষ ভোট দেয়, 9,000 মানুষ ভোটেই দিল না? এটা তো ইউনূসের সেই হানা ভোটের মতন অবস্থা। আওয়ামী সমর্থকদের অংশগ্রহণ ছাড়া এবার অনেকটাই নিরুত্তাপ ভোট গ্রহণ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, অন্যবারের তুলনায় ভোটার উপস্থিতি ও ভোট কম। মোট ভোটার ছিল 11,000। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মিসবাউদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন নির্বাচন উপকমিটি। নির্বাচনে মাঠে রয়েছে 3টি প্যানেল। এগুলো হচ্ছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, জামাত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেল। তবে আওয়ামীপন্থী আইনজীবীরা এবার নির্বাচনে অংশ নিতে পারেননি। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে আওয়ামীপন্থী আইনজীবীদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। সমিতির বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত অনুযায়ী তাদের জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল করা হয়। আওয়ামীপন্থী আইনজীবীদের অভিযোগ, সুপ্রিম কোর্ট বারের গঠনতন্ত্র ও প্রচলিত নিয়ম ভঙ্গ করে যাচাই বাছাই ছাড়াই তাদের 42 জন প্রার্থীকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি এই সিদ্ধান্ত অসাংবিধানিক এবং ন্যায় বিচার পরিপন্থী। এদিকে বিকালে ভোট চলাকালে অনিয়মের অভিযোগ তুলে, এর মধ্যে অনিয়ম, 11,000-এর মধ্যে ভোট দিচ্ছে 1,000, তার মধ্যে আবার অনিয়ম, নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন জামাতপন্থী আইনজীবীরা। তাদের অভিযোগ, একটি কেন্দ্রে ভোট কারচুপি ধরা পড়েছে, ভোট কেন্দ্রে শৃঙ্খলার অভাব ছিল। ইসলামী লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শীর্ষ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান বলেন, একজন ভোট দিলে 5টি ভোট কাস্টিং দেখানো হয়, এ ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। তার মানে ওই 1100 যে দিয়েছে এর মধ্যেও ঘাপলা আছে।
একজন ভোট দিলে নাকি 5টি ভোট কাস্টিং দেখানো হয়। এ ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। এভাবে নির্বাচনে অনিয়ম হলে আমরা কমিশনের প্রতি অনাস্থা দেব, নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিব। তবে পরে খোঁজ নিয়ে জানা যায় তারা এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ দেননি। জামাত সমর্থিত সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন বলেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যত ধরনের অনিয়ম হয়েছে তার সবগুলো বার কাউন্সিল এবং প্রধান বিচারপতিকে জানানো হয়েছে, তবে এখনো কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট অঙ্গনেই যদি আইনজীবীদের সংগঠনের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তবে আইন আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে, আইন আদালতের প্রতি মানুষের আস্থা নষ্ট হতে পারে। তাই নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবার নৈতিক দায়িত্ব সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে সব ধরনের প্রশ্নবিদ্ধতার মধ্যে রাখা। আপনারা বলেন তো দেখি, একটা পেশাজীবী সংগঠন, সেখানে আওয়ামী লীগ কোনো এন্ডোর্স করে না। এখানে যে প্যানেল দেওয়া হয়, আওয়ামী লীগ দলীয় পেটে তার কোনো চিঠি দিয়ে প্রার্থিতা ঘোষণা করে না। বিএনপি যারা ইলেকশন করেছে, বিএনপি তো দলীয় পেটে কোনো প্রার্থিতা ঘোষণা করেনি। তাহলে সেই নির্বাচনে এরা আওয়ামী লীগ এইভাবে চিহ্নিত করে একটা অংশকে বাদ দিয়ে দেওয়া এবং এই যে ম্যাটমেটে কেটে একটা নির্বাচনকে এখনই প্রশ্নবিদ্ধ করে দেওয়া, এগুলো কিসের আলামত? পাকিস্তান হাইকমিশন ঢাকায় একটা শিক্ষা মেলা করেছে। সেটা দেখে তারেক রহমান সরকারের শিক্ষামন্ত্রী হেসানুল হক মিলন অত্যন্ত অভিভূত। তিনি বুঝে ফেলেছেন যে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের চেয়ে অনেক ভালো। আবার সেখানে একটা মহিলা বলছে তার সন্তানকে সে 4 বছরের জন্য পাকিস্তান পড়তে পাঠাচ্ছে। সে 1,20,00,000 টাকা স্কলারশিপ পেয়েছে। সে 71 কিছু একটা হয়তো হয়েছে, সেটা সম্পর্কে তেমন কিছু জানে না, দেখেনি, এবং সে বর্তমান অবস্থায় খুবই খুশি বাংলাদেশ পাকিস্তান আন্তরিকতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আমাদের একটু ভিডিওতে আলোচনা করা দরকার ছিল। কারণ হলো, যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসে, পাকিস্তানিদের অ্যাক্টিভিটিস বাংলাদেশে অনেক বেড়ে যায়। তারা এখানে শিক্ষা মেলা করে, তারা 1,20,00,000 টাকা টাকা দিয়ে বাংলাদেশের ছেলে মেয়েদের পড়তে নিয়ে যায়। এটা তারেক রহমানের সরকারের জন্য কি ইমপ্লিকেশনস বহন করে, এটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কিভাবে আঘাত করে, এই দুইটা বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই। দেখুন, পাকিস্তান রাষ্ট্রের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটাই ভালো হওয়া আমাদের জন্য। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটা দেশ। সেখানে আপনার সেই দেশের সাথে আমরা আসলে খুব বেশি টানাপোড়েনে যেতে পারবো না, কিন্তু সেটা তো হতে হবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মরণ করে। অবশ্য এখানে অনেক ধরনের রেটোরিক্স মুক্তিযুদ্ধের পক্ষ থেকে ব্যবহার করা হয়, সেগুলোও আমার খুব একটা আগ্রহ নাই। যেমন একটা হলো যে আমরা দুটো ইস্যু দিয়ে পাকিস্তানকে সবসময় দেখি, যে কি আটকে পড়া পাকিস্তানি, ওটা একটা জেনুইন ইস্যু তো আছে। আর দুটা জিনিস, যে পাকিস্তানের কাছে আমরা সম্পদ পাবো, সেই সম্পদ আদায় করা, আর পাকিস্তানে 71-এ গণহত্যা চালানোর জন্য ক্ষমা চাওয়া। এগুলো অত্যন্ত রাজনৈতিক ইস্যু। এই ইস্যুগুলোর গভীরতা আমাদের দৃষ্টিতে যেভাবে এটাকে মানে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেইটাতে আমরা কিন্তু পাকিস্তান আমাদের কোন জায়গায় আসল শত্রু সেইটা আমরা ভুলে যাই। ধরুন সম্পদের হিস্সা, এটা তো আসলে পাকিস্তান তো এত দরিদ্র যে তারা কোনো টাকা পয়সা দিতেও পারবে না। আর এখানে বাস্তব কোনো অবস্থা নাই যে আমরা পাকিস্তান থেকে এই টাকাটা উদ্ধার করতে পারবো। এবং তবে এটা সবসময় বলে রাখা ভালো যে পাকিস্তান আমাদের অনেক টাকা পয়সা নিয়ে গেছে, এবং আমি তো ফরেন মিনিস্ট্রিতে কাজ করেছি, আমি জানি যে এটা টাকা পয়সা আমাদের কাছে কিন্তু হিসাব নাই, হিসাব থাকারও কথা না। আমরা একটা গড়পড়তা হিসাব দিই, কিন্তু আসল টাকা তার চেয়েও বেশি। আমি একটা উদাহরণ দিই, দেখুন, আমি যখন 2009-10 সালে মিশরে চাকরি করি, তখন দেখে পাকিস্তানের ওই হাইকমিশনে গিয়ে দেখি যে কথায় কথায় জানতে পারলাম সেই মিশরে পাকিস্তানের যে দূতাবাস আছে সেটা 1960 সালে কেনা। তো 1960 সালে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা কোথা থেকে আসতো পূর্ব পাকিস্তান থেকে পাট বিক্রি করে। তো পাকিস্তান হাইকমিশনের যা যে জমির দাম, বাড়ির দাম, যেটা 2010 সালের কথা বা 9 সালের কথা বলছি, তো সেটার অন্তত মানে স্বাভাবিকভাবেই তো তার অর্ধেকের টাকা আমরা দাবি করতে পারি। এইভাবে আমাদের কোথায় কত সম্পদ ছিল পাকিস্তানে আমরা কিন্তু জানি না, এবং এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। এইটা আমাদের পাকিস্তানকে আসলে দান করে দেওয়াই ভালো। যে জিনিসটা কখনো পাওয়া যাবে না সেটা দান করে দেওয়া ভালো। আর একটা হলো জেনোসাইড, এটা নিয়েও আমরা রাজনীতি করি, কিন্তু এগুলা করাতে আমাদের আসলে পাকিস্তানের যে জায়গায় দেখা দরকার সেই জায়গাটায় আমাদের দেখা হয় না। সেটা হলো যে পাকিস্তান একটা কমপ্লিট ভ্যালু বেসড রাষ্ট্র, আমাদের ভ্যালুজ হলো সম্পূর্ণ আলাদা। পাকিস্তান একটা স্বীকৃত ইসলামিক রিপাবলিক। পৃথিবীতে সৌদি আরবও স্বীকৃত ইসলামিক রিপাবলিক না, আছে বোধহয় তানজানিয়া, এরকম 2-1টা আছে, বাট পাকিস্তান হলো সবচেয়ে প্রধান এবং যত রাষ্ট্র আছে তাদের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় রাষ্ট্র হিসেবে নিজেকে পরিচয় দেয় পাকিস্তান।
আবার পাকিস্তান সমাজের একটা বৈপরীত্য আছে, সেখানে যেমন যারা শাসক শ্রেণী তারা কিন্তু অত্যন্ত সেকুলার আধুনিক পড়াশোনা করে, এবং তাদের জন্য অর্থাৎ এটা 5 থেকে 7% পাকিস্তানের জনগণের, বাকিরা কিন্তু অত্যন্ত দরিদ্র। এই 5 থেকে 7% জনগণের জন্য কিছু ভালো বিশ্ববিদ্যালয়ও আছে, হয়তো এরকম ভালো বিশ্ববিদ্যালয় আমাদের কাছে নাই, কিন্তু তাই বলে কি আমাদের ছেলে মেয়েরা পাকিস্তান পড়তে যাবে? একেবারেই না। আপনার এটা কোনো আদর্শের জন্য দরকার নেই। পাকিস্তানে এই যে আজকে যে ছেলের মা অত্যন্ত আহ্লাদিত, সে কোনো জঙ্গি কিনা জানি না, জঙ্গির মাও হতে পারে, একটা হয়তো মুসলিম লীগপন্থী পাকিস্তানপন্থী পরিবারের মেয়ে বা তার সন্তান যাচ্ছে পাকিস্তানে, কিন্তু এই ছেলেটা যখন পাকিস্তান থেকে পড়ে আসবে, পরবর্তীতে 5টা বছর সে উন্নত বিশ্বের কোথাও কিন্তু তাকে ভিসা দেবে না, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনার ইউরোপ। আমরা অনেকেই এটা জানি না, এমনকি ডিপ্লোম্যাটিক পাসপোর্টে পর্যন্ত আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দেয় না যদি আপনি 5 বছর বা 3 বছর, গত 3 বছর, 1.5 বছর এক ক্রাইটেরিয়া ভাগ করে আপনি যদি পাকিস্তান সফর করেন, এমনকি অফিসিয়াল পাসপোর্ট নিয়ে সফর করলেও ভিসা দিবে না, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েও সফর করলেও ভিসা দিবে না। আপনি যদি একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার হন, আপনি ধরেন গত 3 বছর পাকিস্তান ভিজিট করেছেন, এরপরে যুক্তরাষ্ট্র আপনাকে সাথে সাথে ভিসা দিবে যদি আপনি আপনার ওই ডিপ্লোম্যাট হিসাবে যুক্তরাষ্ট্রে আপনাকে পদায়ন করা হয়। অন্য কোনো কারণে যুক্তরাষ্ট্র যেতে চাইলে আপনি পাকিস্তান ভিজিট করার কারণে আপনাকে ভিসা দিবে না। এটা আমরা ইউনুসের সময়ও দেখেছি। ইউনুসের সময় কি করেছে? ইউনুস তো মার্কিন যুক্তরাষ্ট্রের লোক আমরা জানি। ইউনুস বলেছে যে এখন বিভিন্ন দেশ আসবে আমাদের তরুণদের নিতে, তারপরে দেখা গেছে যে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলা এই বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। আপনি জঙ্গি মৌলবাদী শক্তিকে যতই আপনি লালন পালন করেন, পশ্চিমা শক্তিগুলা যতই তাদের বন্ধু হোক, কিন্তু তারা যে জঙ্গিবাদকে যেভাবে আপনার কঠোরভাবে আপনার দেখে, যে নিন্দার চোখে দেখে, যে ঘৃণার চোখে দেখে, এবং যেটা আমি মনে করি যে সম্পূর্ণরূপে আপনার একেবারে ফেয়ার একটা জিনিস, সেটা থেকে কিন্তু বাংলাদেশ বাঁচতে পারবে না। ইউনুস কিন্তু বাংলাদেশকে সেই বিপদে ঢুকিয়ে দিয়ে গেছে। এখন তারেক রহমানের সরকার এই পাকিস্তানিদেরকে ডেকে এনে বাঙালি ছেলে মেয়েগুলাকে আবার পাকিস্তানে পাঠিয়ে এদেরও ভবিষ্যৎ কিন্তু নষ্ট করে দিচ্ছে। এরা কিন্তু এই পাকিস্তানেই পৌঁছতে হবে, নাইলে বাংলাদেশে। অর্থাৎ একটা ছেলে যদি গ্রাজুয়েশন করার পরে 5 বছর যদি সে আমেরিকা ইউরোপ যেতে না পারে, তার তো আর ওইসব দেশে গিয়ে ক্যারিয়ার বিল্ড আপের কোনো আর স্কোপ থাকবে না। ওইটা কিন্তু কেউ দেখছে না। এখন দেখছে যে পাকিস্তান একটা অনেক এঙ্গেজমেন্ট করছে, এবং সেটার জন্য মানুষ খুশি হয়ে গেছে। আর আগে থেকেই তো 71-এর পরাজিত শক্তির প্রভাবের কারণে সমাজে পাকিস্তানিগুলা, বাংলাদেশের মানুষ পাকিস্তানকে অত্যন্ত ভালোবাসে। আর পাকিস্তানও কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই সুযোগগুলা গ্রহণ করে, যেটা ইউনুসের পদ থেকে করতেছে। আমি সর্বশেষ 2002-3 সালে দেখেছিলাম। 2003 সালে একবার পাকিস্তানের ফরেন সেক্রেটারি ঢাকায় আসলো, তারপরে পাকিস্তানের ফরেন মিনিস্টার একবার ঢাকায় আসলো, পাকিস্তানের প্রেসিডেন্টের আগে 2001 সালে ঢাকায় এসেছিলেন পারভেজ মোশাররফ। আমি ফরেন মিনিস্ট্রিতে তখন সাউথ এশিয়া ডেস্কের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, এবং দেখেছি যেইভাবে বাংলাদেশের মন্ত্রী মোরশেদ খান, পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী, এরা পাকিস্তানিদের সাথে যেভাবে কথা বলতেন, আমাদের কাছে মনে হতো মোরশেদ খান পাকিস্তানের মন্ত্রী, আর পাকিস্তানের মন্ত্রী বাংলাদেশের মন্ত্রী। শমশের মবিন চৌধুরী পাকিস্তানের পররাষ্ট্র সচিব, আর পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এটা শুধু আমি বলিনি, আমার এক বস ছিল ডাইরেক্টর তখন, উনিও একদিন এরকম অনেকগুলো মিটিং, তো এক মিটিংয়ে এক একজন যায়, মন্ত্রীর মিটিংয়ে ডাইরেক্টর যায়, ডিজি যায়, উনি এসে আমাকে বলে, হারুন, মনে হলো যে মানে মোরশেদ খান সাহেব পাকিস্তানের মন্ত্রী। চিন্তা করেন এই পরিমাণ ভালোবাসা পাকিস্তানের প্রতি আমাদের বিএনপি সরকার বলুন, জামাত তো আছে। আর পাকিস্তানে কারা পড়তে যায়? আমার আরেকটা স্মৃতি মনে পড়ে, এই 2002-3 সালেরই হবে, আফগানিস্তান থেকে 15-16 জনের একটা পলিটিক্যাল ডেলিগেশন আসছিল। আমি সাউথ এশিয়া ডেস্কের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে ওদেরকে এই বিমানবন্দরে গেলাম রিসিভ করতে। ওইখানে গিয়ে দেখি তখনকার শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী বসে আছেন। ওই আফগানগুলা যেই ফ্লাইটে এসে, তখন করাচি থেকে ঢাকায় পিআই এর ফ্লাইট ছিল, বিমানের বা পিআই এর আমি এখন ভুলে গেছি, সেই যেই ফ্লাইটে আফগান ডেলিগেশন এসেছিল, সেই ফ্লাইটে মতিউর রহমান নিজামীর ছেলের নামও আমার মনে আছে, খালেদ আসে, কারণ সে পাকিস্তানে ডাক্তারি পড়ছিল। আমাদের এই দুর্ভাগ্যটা আমরা মাঝখানে কেটে উঠেছিলাম, অর্থাৎ পাকিস্তানের সাথে যে আমাদের একটা স্বাতন্ত্র্য রাখা দরকার, সেটা আমরা রাখতে পারিনি। আর পাকিস্তান দেখেন এগুলা করে তারা কি প্রমাণ করতে চায়? তারা প্রমাণ করতে চায় যে পূর্ব পাকিস্তান এখনো তাদের আওতায় আছে, এই দেশের মানুষগুলো তাদের ছোট ভাই, তারা একটা প্যাট্রোনাইজিং দৃষ্টিতে দেখে, অথচ তাদের কিন্তু চাল চুলা কিচ্ছু নেই। আমি এই ভিডিওটা করার আগে পাকিস্তানের অর্থনীতি দেখছিলাম, বাংলাদেশের অর্থনীতি 2009 থেকে 2024 সাল পর্যন্ত, যে সময়টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। সেই সময় পাকিস্তানের গড় জিডিপি, অর্থাৎ এই আপনার 2009 থেকে 24 পর্যন্ত 16 বছর,
পাকিস্তানের জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.5% গড়ে, বাংলাদেশের ছিল 6.5%। কোভিড না হলে এটা 7% হতো। তারপরে পাকিস্তানের 2024 সালে মাথা পিছু গড় আয় ছিল $1500, বাংলাদেশের ছিল $2500। দেখেন, যেই দেশের মাথা পিছু গড় আয় আমাদের চেয়ে $1000 কম, এখন একটু হয়তো চেঞ্জ হয়েছে, পাকিস্তান একটু ভালো করেছে, ইউনূস এসে যেহেতু বাংলাদেশের অর্থনীতিটা ধ্বংস করে দিয়েছে, তারেক রহমান যেহেতু এখান থেকে উন্নতি করতে পারছেন না, ফলে এখন একটু হেরফের হইতে পারে। কিন্তু 2024 সালে পাকিস্তানিদের মাথা পিছু আয় আমাদের থেকে $1000 কম। সেই দেশ বাংলাদেশের একটা ছাত্রছাত্রীকে নেওয়ার জন্য 1,20,00,000 টাকা দিয়ে দিচ্ছে স্কলারশিপ। বোঝেন না আপনারা টাকাগুলো কত কষ্ট ওরা বের করে আর কি উদ্দেশ্যে বের করে? সেই যে একটা পাকিস্তান যে তাদের আগে জমিদারি ছিল, মানে বাংলাদেশ পূর্ব পাকিস্তান, সেটা প্রমাণ করা। এটা শুধু আপনার মানে নিজেদের ভ্যানিটি বলেন, অহংবোধ বলেন পাকিস্তানের পক্ষ থেকে, এগুলোকে ফিট করা, এগুলোকে জিয়ে রাখা। পাকিস্তানে তো সেই সক্ষমতা নাই একটা বাংলাদেশের ছেলেকে বা মেয়েকে 1,20,00,000 টাকা দিয়ে সেই দেশে মানে স্কলারশিপ দিয়ে নিয়ে যাওয়ার জন্য। অথচ পাকিস্তান কিন্তু সেটা করেই যায়। কারণ হলো পাকিস্তান ভুলতে পারে না, তারা এখনো হয়তো আশা করে মনে মনে যে, এবং সেটার বাস্তবতাও আছে যে 2024 সালে জঙ্গি উত্থানের পর বাংলাদেশ তো পাকিস্তানের সাথে মিশে যেতে চেয়েছে, এবং বাংলাদেশে যারা আত্মঘাতী জঙ্গি, যারা বাংলাদেশে জঙ্গি উত্থান করেছে, তারা তো চায় যে পূর্ব পাকিস্তান হয়ে যাক অথবা পাকিস্তানের সাথে আমরা মিশে যাই। কিন্তু বাস্তবতা কি তা বলে? বাংলাদেশের মানুষ আর কোনো কারণে না হোক, পাকিস্তান যে অর্থনৈতিকভাবে একটা দেউলিয়া রাষ্ট্র, এই জন্য হলো তারা একটু ভয় পাবে না পাকিস্তানের সাথে একীভূত হতে। হ্যাঁ, আমি জানি অনেকে ভয় পাবে না, কিন্তু পরিস্থিতি যেই দিকে যাচ্ছে ইউনূসের এবং তারেক রহমানের সরকারের পরে, এরা কিন্তু ভয় পেতে শুরু করবে। এই দুরবস্থায় পাকিস্তান এত টাকা পয়সা বাংলাদেশের জন্য খরচ করতেছে শুধু তাদের অহংকারের জন্য যে তাদের দেশটা আমরা ভেঙে আমরা স্বাধীন হয়ে গেছি। তারেক রহমানের সরকারের জন্য এই অবস্থা কি দাঁড়াবে? তারেক রহমানের সরকারের জন্য যেটা দাঁড়াচ্ছে সেটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, যে আমরা যেটা আশা করেছিলাম যে তারেক রহমান সরকার হয়তো এবার মুক্তিযুদ্ধের বিষয়টাকে একটু গুরুত্ব দিবেন, তিনি সমাজের জঙ্গি মৌলবাদী শ্রেণী থেকে পৃথক থাকবেন, কিংবা পাকিস্তানের সাথে তিনি একটা, হ্যাঁ পাকিস্তানের সাথে কিন্তু আমি ভালো সম্পর্ক চাই, আমাদের সেটা দরকার আছে, সেইটা তিনি করতে পারেন একটা একটা নিরাপদ দূরত্ব থেকে। সেটা না করে উনি ওনার 2001-06 সরকার যেভাবে পাকিস্তানিদের সাথে বিভিন্ন ইন্টারাকশন করতো, বর্তমানে পাকিস্তান তাই করছে। পাকিস্তান তাদের সবচেয়ে ভালো একটা ডিপ্লোম্যাটকে বাংলাদেশে হাই কমিশনার করে পাঠিয়েছে। পাকিস্তানের স্বার্থ আছে সেখানে, কারণ তারা এখানে তাদের পূর্ব পাকিস্তান ফেরত পেতে চায়, এই জন্য তারা খুব বিনিয়োগ করছে টাকা কড়ি। নিজেদের পেটে খাবার নাই, কিন্তু তারা এই বাংলাদেশে অর্থ বিনিয়োগ করতেছে। আরো তো কোন দিকে গোয়েন্দা ক্ষেত্রে বা সন্ত্রাসবাদের ক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করছে আমরা কিন্তু সেটা জানি না। কিন্তু যেই চেহারাটা তারেক রহমান সরকারের দেখা যাচ্ছে, যে তারেক রহমান সরকার যেটা ছিল 2001-06 সাল পর্যন্ত, আপনার সেখানে যে যে গ্রেনেড হামলা, বোমা হামলা, 64-র মধ্যে 63 জেলায় বোমা হামলা, মৌলবাদীদের যেভাবে উত্থান, এগুলা কোনোটা ঠেকানোর কোনো আগ্রহ তারেক রহমানের আছে বলে আমার মনে হয় না। কিন্তু তারেক রহমান যদি চেঞ্জ হতেন তাহলে তো তার অত একটা ভালো ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করতেও পারতো। কিন্তু তারেক রহমান যেহেতু 2001-06 স্টাইলেই চলে গেছেন, এবং এখন তো তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী, এবং তার দলে 2001-06 পর্যন্ত যেই ধরনের আপনার বলবো যে ওয়াইজ লোকজন ছিলেন, তাদের সংখ্যা তো এখন আরো অনেক কমে গেছে। তখন তো মোর্শেদ খানের মতো একজন বুদ্ধিমান মানুষ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এখন পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব আছেন, উনি হয়তো আরো বুদ্ধিমান, কিন্তু তার সাথে তো এই ছেলেটা আছে, এই যে তার পররাষ্ট্র উপদেষ্টা, যেটাকে দেখে যে মনে হয় যে এইরকম যদি কারো উপদেষ্টা থাকে, তাহলে সে প্রধানমন্ত্রী তো আসলে তার বিপর্যয় ঠেকানোর মতো আর কাউকে লাগবে না। এই ধরনের 2-4টা উপদেষ্টাই তো যথেষ্ট। তো তারেক রহমানের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আসলে নিয়তি মানুষ চেঞ্জ করতে পারে না। আমি যতই তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী হই কেন, উনি নিজেই তার শুভাকাঙ্ক্ষী নন, এবং পাকিস্তানকে এত মানে যে এত পাকিস্তানের সাথে ওনারা মিশছেন, আশাও করেন। ওনাদের যারা বুদ্ধিজীবী তারা তো বলে যে ওই যে শাহিদুজ্জামান যে নৌকায় করে পাকিস্তান থেকে অ্যাটম বোমা এনে বসিয়ে রাখলে ইন্ডিয়া ঠান্ডা হয়ে যাবে, এই ধরনের বুদ্ধি বিবেচনার মাধ্যমে তারেক রহমানের সরকার চলছেন। আর যেটা হচ্ছে তারেক রহমানের জন্য সেটা হলো যে বাংলাদেশের মানুষের প্রকৃত যেই সমস্যাগুলো, যে হামে শিশু মারা যাচ্ছে, তারপরে মানুষের অর্থনৈতিক সমস্যা, ভবিষ্যৎ কি হবে, এগুলা নিয়ে তারেক রহমানের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না। ওনার প্রতিদিনই একটা পাবলিক রিলেশনস ভিডিও বের হয়। আজকে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাঁটছেন, কালকে গাড়ি চালাচ্ছেন, পরশু তাকে ডেকে এনে খানা খাচ্ছেন, এবং তিনি যথারীতি পাকিস্তানের সাথে সবচেয়ে গভীর সম্পর্ক রচনা করছেন। এবং এখানে আমি সুস্পষ্টভাবে 2001-06 দেখতে পাচ্ছি, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোকে আপনার বাংলাদেশের মধ্য দিয়ে অস্ত্র চোরাচালান করে অস্থির করার চেষ্টা করা হচ্ছিল। সেই জিনিসগুলো থেকে তারেক রহমান সরকার নিজেকে দূরে দাঁড় করাতে পারবেন,
এইটা এখন আর আমার কাছে মনে হচ্ছে না। তো তারেক রহমান নিশ্চিতভাবে অদৃষ্টবাদী হয়ে গেছেন, না হলে তো এটা কোনো মানে কমন সেন্স বলে না যে উনি উনি যদি দীর্ঘমেয়াদ অন্তত ওনার সরকারের মেয়াদটা পূরণ করতে চান, তাহলে এগুলা প্রত্যেকটা তো এক একটা ওনার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে। আত্মঘাতী সিদ্ধান্ত এই জন্য হচ্ছে যে পাকিস্তানিরা এখানে ডিস্টাবিলাইজ করার চেষ্টা করার যথেষ্ট কারণ আছে। কারণ হলো এটা একটা ফোর্স, এই ফোর্সটাকে কোনোভাবে আটকে রাখা যায় না। জঙ্গিবাদ একটা ফোর্স, সেই ফোর্সটাকে কোনোভাবে আটকে রাখা যায় না যদি না বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় থাকে, যেটা শেখ হাসিনার আমলে ছিল। তখন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে ছিল এবং পাকিস্তান যথেষ্ট একেবারে আমাদের জন্য যতটুকু নিরাপদ দূরত্বে থাকার দরকার ততটুকু নিরাপদ দূরত্বে থাকার থেকেছে। ফলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এখন আমাদের কোনো অর্থনৈতিক উন্নয়ন নাই। আমরা আবার অর্থনীতিতে 2001 থেকে 6 সালে ফিরে গেছি এবং পাকিস্তানের সাথে আমাদের ঘনিষ্ঠতা, আমাদের আন্তরিকতাও 2001 থেকে 6 সালের সাথে ফিরিয়ে গেছি। এবং এই ফিরে যাওয়ার কারণে পাকিস্তান আমাদেরকে যে ছোট ভাই হিসাবে দেখতো, যে প্যাট্রোনাইজিং চোখে দেখতো, মাঝখানে শেখ হাসিনা সরকারের সময় আমরা যেমন তাদেরকে প্যাট্রোনাইজিং চোখে দেখা শুরু করেছিলাম, আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি গেলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2-3 বছর আগেও পাকিস্তানিরা টিভি টক শোতে বলতো, ইমরান খান একবার বলেছিল যে আমি পাকিস্তানকে সুইজারল্যান্ড বানাবো। টক শোতে বহু বুদ্ধিজীবী বলেছে যে আমাদেরকে সুইজারল্যান্ড বানানোর দরকার নাই, আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। এখন বাংলাদেশের জঙ্গি মৌলবাদী শ্রেণীর মতো আমাদেরকে হয়তো বলতে হবে যে না, আমাদেরকে আর ওই শেখ হাসিনার সময় বলা হতো যে দেশ সিঙ্গাপুর হবে, সিঙ্গাপুরের পথে আসা নেই। আমাদেরকে বলা হবে মানে আমরা আমাদের অবস্থা এমন যে আমাদেরকে আবার পশ্চিম পাকিস্তান বানিয়ে দাও। কিন্তু 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 কথা হলো, এতে কি চূড়ান্ত রক্ষা হবে তারেক রহমান? আপনাদের সরকার কি এগুলা করে টিকতে পারবে? আপনি টিকতে পারবেন যদি আপনি অন্তত ন্যূনতম দূরত্ব পাকিস্তানের সাথে বজায় রাখেন। না, এটা শেখ হাসিনা আওয়ামী লীগ আপনাকে ফেলবে না, পৃথিবী ফেলে দিবে। পাকিস্তানে ওই যে বললাম না, আপনি পাকিস্তানে একটা মানুষ যদি ভ্রমণ করে তার 5 বছর যুক্তরাষ্ট্রে ভিসা হয় না। তারা কি চোখে পাকিস্তানকে দেখে এটা আপনারা জানেন না। আপনার জানা নাও থাকতে পারে, আপনার মানুষ জানলেও আপনাকে বলবে না। কিন্তু এগুলা তো আমি জেনে বলছি, আমি তো কোনো কিছু অতিরঞ্জন করছি না। পাকিস্তানের সাথে দহরম মহরমই কিন্তু তারেক রহমানের সরকারের জন্য মানে মহাবিপদের জন্য একাই যথেষ্ট, আর কিছু লাগবে না। তো যাই হোক, মিনওয়াইল আমাদের এই দুর্ভাগ্য দেখে যেতে হচ্ছে। পাকিস্তানের সাথে যেখানে আমাদের সমানে সমানে চলার কথা, আমরা যেখানে তাদের থেকে অর্থনীতিতে অনেক উপরে উঠে গিয়েছিলাম, এখন আমাদের নামার কথা। ইউনুস এবং তারেক রহমান সবারই মনে হয় যে আমাদেরকে নামিয়ে পাকিস্তানের নিচে না নিয়ে আসতে পারলে তারা থামবেন না। হঠাৎ করে ভারত বাংলাদেশের মধ্যকার কুসুম কুসুম হৃদ্যতার সম্পর্ক বেশ নাটকীয় মোড় নিয়েছে। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো আর সীমান্তে কাঁটাতারের ইস্যুটি নিয়ে পর্দার আড়ালে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এরই মধ্যে ভারত কূটনৈতিক নোট ভারবালে বিষয়টি কোর ইস্যু বলে চিহ্নিত করেছে, যেটি অন্তর্বর্তী সরকারের আমলেও দেশটি করেনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে কোর ইস্যু শব্দটি এখন দুই দেশের মধ্যে একটি গভীর মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ কোর ইস্যু কূটনৈতিকভাবে তখনই বলা হয় যখন ওই ইস্যুটির সমাধান না হওয়া পর্যন্ত অন্য কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে চায় না সংশ্লিষ্ট দেশটি। সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সাথে চুক্তি আর চীনের সাথে তিস্তা নিয়ে বাংলাদেশের আলোচনার পর ভারত বাংলাদেশ সীমান্তে দেশটির সামরিক তৎপরতা আরও শক্ত করার খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্মার্ট বর্ডার অবজারভেশন অ্যান্ড মনিটরিং সিস্টেমের অধীনে সীমান্তে নজরদারি বাড়াতে হ্যারন টিপি ড্রোন মোতায়েন করেছে। বিএসএফ জওয়ানদের 5,000 বোর্ডিয়ন ক্যামেরা দেওয়া হয়েছে। এর মধ্যে ভারতের শিলিগুড়ি করিডোর ঘেঁষে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি 3টি সামরিক গ্যারিসনে শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। সূত্রগুলো বলছে সীমান্তে এক্সারসাইজ তিস্তা প্রহার এবং এক্সারসাইজ ত্রিশূলের মতো বড় ধরনের সামরিক মহড়া খুব শিগগিরই আবার শুরু করতে পারে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। গত মাসের শেষ দিকে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞেস করা হয়েছিল সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হবে কিনা। তার জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা করা কঠিন, তাই তারা রাত নামা পর্যন্ত অপেক্ষা করেন এবং যখন সীমান্তরক্ষী বাহিনীর কোনো সদস্য উপস্থিত থাকেন না তখন অন্ধকারের আড়ালে তাদের সীমান্ত পেরিয়ে ঠেলে দেন। এই বক্তব্যের পর ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বরেকে গত 30শে এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এ বিষয়ে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। বাংলাদেশে বিএনপি সরকারের আমলে এটি ছিল প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর
পুশিন ঘটনা বাড়লে বাংলাদেশ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। খলিলুর রহমান সাংবাদিকদের এই কথা বলেছিলেন চীন সফরে যাওয়ার আগে। ভারতীয় দূতকে বাংলাদেশে তলব করা কিংবা খলিলুর রহমানের বক্তব্যের জন্য ভারত সরকার অবশ্য বাংলাদেশি হাই কমিশনারকে তলব করেনি, কিন্তু সোজা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কড়া ভাষায় পাঠিয়েছে নোট ভার্বাল। একাধিক সূত্র বলছে মোহাম্মদ ইউনূসের আমলেও ভারতকে এতটা কড়া ভাষায় নোট ভার্বাল পাঠাতে দেখা যায়নি। ওই নোট ভার্বালে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের প্রত্যাবাসন ইস্যুটিকে কোর ইস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। সাবেক একজন ডিপ্লোম্যাট বলছেন, কূটনৈতিক পরিভাষায় কোনো বিষয়কে কোর ইস্যু হিসেবে চিহ্নিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর মাধ্যমে একটি রাষ্ট্র তার প্রতিবেশীকে একটি কঠোর ও পরিষ্কার বার্তা দেয়। কূটনীতিতে কোর ইস্যু মানে হলো এমন একটি মৌলিক বিষয় যা দুই দেশের সামগ্রিক সম্পর্কের ভিত্তি বা প্রধান শর্ত হিসেবে বিবেচিত হয়। যখন কোনো দেশ নির্দিষ্ট একটি সংকটকে কোর ইস্যু বলে, তখন তার অর্থ দ্বারাই এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অন্যান্য দ্বিপাক্ষিক সহযোগিতা বা সম্পর্কের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। এটি সম্পর্কের সমীকরণকে একটি নির্দিষ্ট ফ্রেমের মধ্যে নিয়ে আসে। দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে পুশিন ও সীমান্ত সমস্যা, পানি সমস্যা, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, বাণিজ্য সমস্যা সমানভাবে গুরুত্বপূর্ণ। ভারতের পাঠানোর সবশেষ নোটে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ইস্যুটিকে সবচেয়ে কোর ইস্যু বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো এটি সমাধান না হলে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের সুযোগ কম। সূত্রগুলো বলছে, পাকিস্তানের সাথে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে ভারত যখন নোট ভার্বাল পাঠায়, সেখানেও অতীতে কোর ইস্যু লেখা হয়নি। সবশেষ প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি যে ভারতের অগ্রাধিকার সেটি বলেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো দলিলে দাবি করা হয়েছে, 2020 সালের সেপ্টেম্বর থেকে ভারত সরকার বাংলাদেশিদের জাতীয়তা যাচাই এবং প্রত্যাবাসনের জন্য নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের পক্ষ থেকে এই সময়ের মধ্যে মোট 1137টি নোট ভার্বাল পাঠানো হয়েছে, আর কনসোলিডেটেড রিমাইন্ডার পাঠানো হয়েছে 456টি। ভারতের দাবি অনুযায়ী 2862 জনের অমীমাংসিত ভেরিফিকেশন কেস আছে। দর্শক, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ইস্যুটি যে ভারত সরকার সত্যি কোর ইস্যু হিসেবে বিবেচনা করছে তার প্রমাণ মেলে পশ্চিমবঙ্গে জেতার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়। নির্বাচনী প্রচারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় আসলে অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গ সীমান্তকে সম্পূর্ণ সিল করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে শুভেন্দু অধিকারী সরকার 45 দিনের মধ্যে বিএসএফ এর জন্য প্রয়োজনীয় প্রায় 286 কিলোমিটার জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের মোট সীমানা আছে 2216.7 কিলোমিটার। এর মধ্যে জমি অধিগ্রহণ ও পূর্ববর্তী রাজ্য সরকারের অসহযোগিতার কারণে প্রায় 435 কিলোমিটার এলাকা এখনো উন্মুক্ত রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, একদিকে কেন্দ্রীয় সরকারের কোর ইস্যু হিসেবে নোট ভার্বাল দেয়া, আর একদিকে রাজ্য সরকারের চটজলদি জমি দেওয়ার উদ্যোগ নেওয়া প্রমাণ করে দিল্লির কেন্দ্রীয় নীতি এবং কলকাতার রাজ্য নীতি এখন একই সূত্রে গাঁথা। নতুন সরকার সীমান্ত নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই পরিবর্তনটি আনছে। সূত্রগুলো বলছে, আধুনিক ফেন্সিং এর পাশাপাশি সেন্সর, থার্মাল ক্যামেরা, ফ্লাড লাইট এবং ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা ব্যবহার করে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা CIBMS এবং বোল্ট QIT প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা শুরু করেছে ভারত সরকার। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত একটি সমন্বিত প্ল্যাটফর্ম, যা সীমান্তের CCTV ক্যামেরা থেকে প্রাপ্ত ভিডিও ফিড বিশ্লেষণ করে রিয়েল টাইমে অনুপ্রবেশ বা চোরাচালানের গতিবিধি শনাক্ত করতে পারে। AI সিস্টেমটি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে যে কোনো সন্দেহজনক বস্তুর গতিবিধি শনাক্ত করে সদর দপ্তরে অ্যালার্ট পাঠায়। সীমান্তে কর্তব্যরত 5000-এর বেশি বিএসএফ জওয়ানকে বডি ওয়ার্ন ক্যামেরা দেওয়া হচ্ছে, যা রাতের বেলাতেও স্বচ্ছ ভিডিও ধারণ করতে সক্ষম এবং এটি মূলত অনুপ্রবেশকারীদের সাথে সংঘর্ষের সময়
প্রমাণ হিসেবে কাজ করবে। জানা গেছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করতে এখনো কমপক্ষে 2 মাস সময় লাগবে। সেজন্য দেশটি সীমান্তে নজরদারি বাড়াতে হ্যারন টিপি ড্রোন মোতায়েন করেছে। এছাড়া সীমান্ত অঞ্চলে ড্রোনের মাধ্যমে অস্ত্র বা মাদক সরবরাহ ঠেকানোর জন্য বিএসএফ একটি বিশেষ ড্রোন ওয়ারফেয়ার স্কুল স্থাপন করেছে, যেখানে অ্যান্টি ড্রোন প্রযুক্তি এবং জ্যামিং সিস্টেমের প্রশিক্ষণ দেওয়া হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের প্রতিরক্ষা নীতি নির্ধারকরা এখন বাংলাদেশ সীমান্তকে কেবল চোরাচালান বা অনুপ্রবেশ প্রতিরোধের ক্ষেত্র হিসেবে দেখছে না, বরং একে একটি সক্রিয় সামরিক ফ্রন্ট হিসেবে বিবেচনা করছেন, যার কেন্দ্রে রয়েছে ভারতের সবচেয়ে নাজুক ভৌগোলিক অঞ্চল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এ কারণে ভারতের ইস্টার্ন কমান্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৎপরতা আরও বাড়ানো হচ্ছে এই সীমান্তে। নয়াদিল্লি তার পূর্ব সীমান্ত কৌশলগত অস্পষ্টতা বাদ দিয়ে সক্রিয় প্রস্তুতি এবং প্রতিরোধমূলক আধিপত্য এর ঝোঁকার নীতি নিয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, পাকিস্তানের সাথে সম্প্রতি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়া এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের পর ভারত সরকার এই ধরনের কৌশল নিতে যাচ্ছে। সম্প্রতি 2 দিনের ঢাকা সফরে এসেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নাকভি। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, কয়েকদিন ধরেই এই সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। 8 মে শুক্রবার ঢাকার মিরপুরে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট সিরিজের প্রথম টেস্ট খেলার দিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান। ওই দিনে বিকেলে ঢাকায় একটি 5-তারা হোটেলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পরদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। এই সময় 2 দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়। তবে সামাজিক মাধ্যমে নানা আলোচনায় বলা হচ্ছে, এটি আসলে গোয়েন্দা তথ্য আদান প্রদানের চুক্তি। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ল্যান্ড বর্ডার না থাকায় মাদক পাচার রোধের চুক্তি হওয়া নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছে। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফরের পর থেকে বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্পের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, তিস্তা প্রকল্পও ভাবাচ্ছে চীন। ওই খবরে বলা হয়েছে, খলিলুর রহমানের সঙ্গে সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল তিস্তা প্রকল্প। তিস্তা নিয়ে যে পরিকল্পনা বাংলাদেশ নিয়েছে সেটির নাম দেওয়া হয়েছে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ভারতের সেনা তৎপরতা বাড়ানোর কৌশলের পেছনে এই দুটি ঘটনার ভূমিকা আছে। কারণ তিস্তা প্রকল্পটি বাংলাদেশের যেখানে হওয়ার কথা সেটি ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি। ভারতের সামরিক কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিন্দু হলো 22 কিলোমিটার প্রশস্ত এই শিলিগুড়ি করিডোর। নেপাল, ভুটান, চীন এবং বাংলাদেশের মাঝে স্যান্ডউইচ হয়ে থাকা এই সংকীর্ণ ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের একমাত্র সংযোগকারী পথ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যে কোনো যুদ্ধে এই করিডোরটি বিচ্ছিন্ন হয়ে পড়লে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই চিরস্থায়ী দুর্বলতাকে কাটিয়ে উঠতে ভারত সম্প্রতি এই করিডোরের দক্ষিণ প্রান্তে 3টি নতুন এবং সম্পূর্ণ কার্যকর সামরিক গ্যারিসন স্থাপন করেছে, যা একটি কৌশলগত ত্রিভুজ বা স্ট্র্যাটেজিক ট্রায়াঙ্গেল হিসেবে কাজ করছে। বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকারের আমলে যখন ভারতের সাথে দেশটির সম্পর্ক তলানিতে গিয়ে থাকে, যখন বাংলাদেশে ইউনুসপন্থীরা দিল্লি না ঢাকা স্লোগান দিত, তখন ভারত এই 3টি নতুন সামরিক গ্যারিসন স্থাপনের উদ্যোগ নিয়েছিল। এই 3টি স্থাপনা হলো আসামের ধুবড়ী জেলায় লাচিত বরফুকন সামরিক স্টেশন, পশ্চিমবঙ্গের চোপড়ার সামরিক ঘাঁটি এবং শিলিগুড়ি করিডোরের পশ্চিম অংশ এবং বিহার পশ্চিমবঙ্গ সীমান্তের সংযোগস্থলে কিষানগঞ্জ গ্যারিসন। এর মধ্যে পশ্চিমবঙ্গের চোপড়ার ঘাঁটিটি ভারতের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। এটি শিলিগুড়ি করিডোরের সবচেয়ে সংকীর্ণ অংশের কাছে অবস্থিত এবং বাংলাদেশ সীমান্ত থেকে এর দূরত্ব 1 কিলোমিটারেরও কম। বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বিপরীতে আছে এই ঘাঁটিটি। সূত্রগুলো বলছে, এই 3টি সামরিক স্থাপনায় রুদ্র ব্রিগেড এবং দিবাস্ত্র ব্যাটারি ও কোল্ড স্ট্রাইক বা অতি দ্রুত সামরিক পদক্ষেপ গ্রহণের সক্ষমতা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। রুদ্র ব্রিগেড হলো একটি অল আর্মস সমন্বিত সামরিক ইউনিট, যেখানে
পদাতিক, সাজোয়া এবং গোলন্দাজ বাহিনী একই সাথে মোতায়েন থাকে। এছাড়া S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্রাহ্মস মিসাইল মোতায়েন করা আছে শিলিগুড়ি করিডোর সংলগ্ন হাসিমারা বা বাগডোগরা বিমান ঘাঁটিতে। বাংলাদেশে ইউনূস আমলে যখন ভারতের সাথে উত্তেজনা বিরাজ করছিল, তখন 2025 সালের মে মাসে উত্তরবঙ্গ ও সিকিম সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর এক্সারসাইজ তিস্তা প্রহার এবং অক্টোবর-নভেম্বরে এক্সারসাইজ ত্রিশূল পরিচালনা করেছিল। এক্সারসাইজ ত্রিশূলটি ছিল গত কয়েক বছরের মধ্যে ভারতের বৃহত্তম ত্রিদেশীয় সামরিক মহড়া, যেখানে 20,000-এর বেশি সেনা অংশ নিয়েছিল। সূত্রগুলো বলছে ভারত সরকার একইভাবে আরো কয়েকটি মহড়া শিগগিরই করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই মহড়াগুলো প্রতিবেশী দেশগুলোর প্রতি একটি শক্তিশালী কৌশলগত বার্তা বা সিগন্যালিং হিসেবে কাজ করে। এখন আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পলিটিক্যাল সার্কেলে একটা ফ্রেজ খুবই প্রচলিত, ওয়াচ ইউর ব্যাক। মানে হচ্ছে যে আপনার চারপাশে, আপনার পেছনে কি ঘটছে সেটা সম্পর্কে আপনি সজাগ থাকুন, লক্ষ্য রাখুন। যা কিছু আপনার নিজের মনে হচ্ছে, যা কিছু আপনার কাছের মনে হচ্ছে, ব্যাপারটা ঠিক তার উল্টোও করতে পারে। ওই ফ্রেজটাকে, ওই বিষয়টাকে আমি আজকের আলোচনায় আনতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ছোট্ট একটা আলোচনার মধ্যে। আলোচনাটা খুব দীর্ঘায়িত করবার ইচ্ছা আমার নেই, কারণ আলোচনা আমি দীর্ঘায়িত করতে পারি। দীর্ঘায়িত করতে গেলে আকার ইঙ্গিতে অনেকের কথা বলতে হবে, অনেক কিছু বলতে হবে, অনেক নাম বলতে হবে, যেগুলো আমি মনে করি বলা সমীচীন নয়। সো আমি যেটা বলতে চাই, মিস্টার প্রাইম মিনিস্টার, ওয়াচ ইউর ব্যাক। এ কথা ঠিক যে বাংলাদেশে বহুদিন পরে, বা বলা যেতে পারে একেবারেই প্রথমবারের মতো, একজন ভিন্ন ধরনের মানুষ সরকার প্রধান হয়েছেন। আগে যারা ছিলেন তার মধ্যে তো অন্তত দুজন প্রধানমন্ত্রীর, একজন বাবা একজন মা, অন্যরাও ছিলেন, ইতিহাসের বড় বড় নামও ছিল। আমি তাদের কাউকে ছোটও করছি না, বড়ও করছি না, তাদের মধ্যে তাদেরকে এই আলোচনায় আনছি না। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে যেভাবে আমরা দেখছি, তার আচার আচরণ, তার সহনশীলতা, সহ্য ক্ষমতা, তার পরিশ্রম, তার কমিউনিকেশনের স্টাইল, সবই বাংলাদেশে একেবারে নতুন। এগুলো সাধারণত আমরা পশ্চিমের দেশগুলোতে দেখতে অভ্যস্ত, বাংলাদেশে দেখতে অভ্যস্ত নই। কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা জনসংখ্যার সিংহভাগ, তারা এগুলোকে ভীষণ রকমভাবে পছন্দ করছেন। এবং আমি যেহেতু প্রতিদিন প্রচুর মানুষের সঙ্গে কথা বলি দেশে এবং বিদেশে, সেই বয়োবৃদ্ধ থেকে একেবারে বয়োভারে নুজ্জ মানুষ থেকে শুরু করে তরুণ কিশোর কিশোরীদের সঙ্গেও আমি যেহেতু কথা বলি, যে শিশু কথা বলতে পারে, একেবারে আধো আধো কথা বলতে পারে, আমি তার সঙ্গেও কথা বলতে পছন্দ করি সুযোগ পেলে। আমি দেখেছি সবাই, কেউ হয়তো খোলা মনে বলতে পারেন না যে তিনি প্রধানমন্ত্রীকে পছন্দ করছেন, কিন্তু প্রধানমন্ত্রীকে ঘিরে তার এই সব আচার আচরণ, কথাবার্তা, তার যে একটা নরম, শোভন, শালীন আচরণ, পোশাক আশাক, কার্যক্রম, এক ধরনের ডিসিপ্লিন ফিরিয়ে আনা, পরিশ্রম, পুরো টিমকে তার কাজের মধ্যে এনগেজ করা, সবাই এগুলো কিন্তু পছন্দ করছেন। হ্যাঁ, সবার মধ্যে প্রশ্ন আছে, তিনি চাইছেন, তিনি পারবেন তো? কারণ বাংলাদেশ একটা একেবারেই ধ্বংসস্তূপের মধ্য থেকে নতুন করে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার যাত্রা শুরু করেছে। নির্বাচন কি, সেটাই বাংলাদেশের মানুষ ভুলতে বসেছিল। বড় বড় ডিগ্রিধারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ দেশ চালিয়েছেন, মানুষ হতাশ হয়েছে, কিছুই পায়নি। সে জায়গা থেকে একটা জিনিস অন্তত বলা যায় যে সরকারটা নির্বাচিত। আমি তার সমালোচনা করতে পারি, প্রশংসা করতে পারি, পক্ষে থাকতে পারি, বিপক্ষে থাকতে পারি, তো এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই যে
সরকারটা অগণতান্ত্রিক, অনির্বাচিত। হ্যাঁ, একাডেমিক্যালি এই প্রশ্ন তোলা যাবে যে নির্বাচনটা কি সর্বার্থে ইনক্লুসিভ হয়েছে? হয়নি। কিন্তু এর দায় আজকে যারা বিজয়ী তাদের নয়, এর দায় বিগত সরকারের, যারা এই ইনক্লুসিভিটির বা অন্তর্ভুক্তির মধ্যে নিজেরা ঢুকতে পারেননি, এর দায় তাদের অতীতের কর্মকাণ্ড, আচরণ এবং সাম্প্রতিক কর্মকাণ্ড সব মিলিয়ে। সেই আলোচনা, অন্য আলোচনা বা ভিন্ন আলোচনা। কথা বলছিলাম প্রধানমন্ত্রীকে ঘিরে। হ্যাঁ, মানুষের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, এই একে তো ধ্বংসস্তূপের মধ্য থেকে দাঁড়ানো, দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী যাদের নিয়ে কাজ করতে চাইছেন তারা কি যথেষ্ট দক্ষ, যোগ্য, সক্ষম কিনা। আমার ধারণা অনুমান করতে পারি প্রধানমন্ত্রী নিজেও সেটা বোঝেন এবং এই চিন্তা তার মধ্যে দীর্ঘকাল ধরে আছে। একটা বড় অংশ যারা দক্ষ, যোগ্য, তাদের অনেকেই বয়সের ভারে ক্লান্ত, আর বিগত 16-17 বছরে যে নিপীড়ন, নির্যাতন, মামলা, হামলা এগুলোর মধ্য দিয়ে তারা গেছেন, ট্রমার মধ্য দিয়ে গেছেন, সেগুলো তাদেরকে অনেক ক্লান্ত করে ফেলেছে। তরুণরা যারা, তারা আসলে এই দক্ষতা, যোগ্যতা অর্জনের কোনো সুযোগ পায়নি। না, এমন না যে তারা একটা লোকাল গভর্নমেন্টের ইলেকশন করতে পেরেছেন, কোনো এমনকি নিজের দলের রাজনীতিও ঠিকমতো করতে পেরেছেন তা না। কখনো কোর্টে হামলা দিতে, তবু চাকরিও করতে পারেননি অনেকে দল করবার কারণে। সারাক্ষণ থেকে কোর্টে হাজিরা দিতে হচ্ছে, জেলে যেতে হচ্ছে, পালিয়ে বেড়াতে হচ্ছে, অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন। তো নিজেকে যোগ্য, সক্ষম করে তোলবার সুযোগও কিন্তু এরা পাননি অনেকেই। এবং সংসদের তো একটা বড় অংশই সরকারি দল, বিরোধী দলের, তারা নতুন। তো সরকারের অবস্থাটাও এরকমই আসলে। তো এদের নিয়ে আসলে কিভাবে তিনি সফল হবেন সেটা অনেকের কাছে একটা বড় প্রশ্ন। কিন্তু আসলে লড়াইটা, কাজটা আমার যা আছে তাই নিয়ে তো করতে হবে এবং আমি বিশ্বাস করি যে সেটা সম্ভব। এবং এখানে যদি প্রধানমন্ত্রী যথেষ্ট ইনক্লুসিভিটির পরিচয় দিচ্ছেন, আরও একটু দিতে পারেন, অনেক কাজ তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যে কারণে এই আলোচনাটা শুরু করেছিলাম, ওই যে ওয়াচ ইউর ব্যাক, প্রধানমন্ত্রীকে কতগুলো বিষয় একটু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে যে তার চারপাশে যারা আছেন, যাকে দেখলে মনে হবে জীবন দিয়ে দিচ্ছেন, বিশ্বাস সবসময় করবার কোনো কারণ নেই যে তিনি তার জন্য জীবন দিয়ে দিবেন। ইতিহাস বলে যে খন্দকার মোশতাক আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্যারেন্ট যখন মৃত্যুবরণ করেন, তখন শেখ মুজিবুর রহমানের চাইতে খন্দকার মোশতাক বেশি কেঁদেছিলেন। এগুলো ইতিহাসে এরকম বহু নজির আছে। সবচাইতে কাছের মানুষ, সেই মোগল সাম্রাজ্যের ইতিহাস থেকে শুরু করে আমরা যদি দেখি, সবচাইতে কাছের মানুষটাই কিন্তু পেছন থেকে তীর ছুঁড়েছেন। এই যে রাজরাজারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা কিন্তু কাছের মানুষ দ্বারাই হয়েছেন। প্রধানমন্ত্রীকে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। আমাকে যদি কেউ অনেস্টলি বলেন, আমি বলবো, একেবারেই অনেস্টলি বললে, নিঃসন্দেহে বিশ্বাস হারানো পাপ, মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে। মানুষ হচ্ছে স্রষ্টার শ্রেষ্ঠ জীব, কথা সবই সত্য। কিন্তু এই কথা ঠিক, এই তেজগাঁয়ে যেখানে আমার টেলিভিশন স্টেশন, তার উল্টো দিকেই একটা দেয়ালে একসময় লেখা পড়েছিলাম, দেয়াল লিখন, মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং মানুষ হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব। যে কারণে বহু মানুষ পৃথিবীতে মানুষের চাইতে অন্য প্রাণীকে বিশ্বাস করে, কুকুরকে ভালোবাসে বেশি, বিশ্বাস করে বেশি, বিড়াল পালে, এটা করে ওটা করে, অন্য প্রাণীগুলোর প্রতি তাদের ভালোবাসা, মমত্ব তারা পুরোটা উজাড় করে ঠেলে দেন। মানুষকে বিশ্বাস করা অনেক কঠিন, কিন্তু তারপরে বিশ্বাস করতে হবে। সো আমার যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী একেবারে 16 আনা যদি বিশ্বাস করতে হয় ভালোবাসা, তিনি অফকোর্স বাংলাদেশের মানুষকে ভালোবাসবেন, তার দলকে ভালোবাসবেন, সেই সূত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও তার ভালোবাসা পাবো, আমরাও তাকে ভালোবাসবো, কোনো বাধা নেই। কিন্তু আমার মনে হয় তার জন্যে তার স্ত্রী এবং কন্যা ছাড়া 16 আনা বিশ্বাস করবার মতো কাউকে কেউ আছে বলে মনে হয় না। হ্যাঁ, আমি অনেক সময় বলেছি যে দলের
এই নেতা বিশ্বাসঘাতকতা করবে না, ওই নেতা করবে না, এগুলো আমি বুঝে শুনেই বলেছি। কে কতটা করতে পারে বা আমার অ্যাজাম্পশনও ভুল হতে পারে। কিন্তু একটা জিনিস খুবই মনে হচ্ছে যে অন্তত আমি বলতে পারি, আমার কাছে মনে হয় যে দুজন তো মন্ত্রীকে নিয়ে তিনি বিপদে যে কোনো সময় পড়তে পারেন। তাদেরকে যেভাবে বড় করে তোলা হচ্ছে বা তারা যেভাবে বড় হয়ে উঠছেন বা তাদের উপরে প্রধানমন্ত্রী নির্ভরশীলতা এমন জায়গায় পারসেপশন, মেবি আই এম রং, উই আর রং, সেটা কিন্তু তাকে যে কোনো সময় সংকটের মধ্যে ফেলতে পারে। এবং এরা সবার কাছে গ্রহণযোগ্য সেটা আমার কাছে মনে হয় না। অনেক সময় প্রবাদের মতোই তো আছে, আমি এবার ওই ভাষা জ্ঞান আমার খুব সীমিত, ওই যে বলে না দুষ্ট গরুর চেয়ে খালি গোয়াল ভালো বলে না, বা যা আছে তার মধ্যে তৈরি করে নিলেই ভালো, সেই প্রক্রিয়ায় হাঁটা ভালো। কাউকে আমরা লক্ষ্য করি, এটা তো দুজনের কথা বললাম, তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। তার কোনো উপদেষ্টাও কিন্তু তার জন্যে খুব ভালো ফল দেবে বলে আমার মনে হয় না। আমার ব্যক্তিগতভাবে কারোর প্রতি অনেকেই আমার ঘনিষ্ঠ, অনেকেই আমার পারিবারিকভাবেও বন্ধুতুল্য, কিন্তু আমি যা বলছি দেশের স্বার্থে, এমনকি শুধু প্রধানমন্ত্রীর স্বার্থে বলছি না, আমি দেশের স্বার্থে বলছি। তাদের কাছ থেকেও তিনি যতটা আশা করছেন ততটা পাবেন আমার কাছে বলে মনে হয় না, বরং অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। আর জ্ঞান তো ভালো, বই পড়া খুবই জরুরি, ডিগ্রিও অত্যন্ত জরুরি, কিন্তু ইন পলিটিক্স মানুষকে বোঝা, মানুষের সঙ্গে সম্পর্ক, দেয়ালের লিখন পড়তে পারা, সেটা অনেক বেশি জরুরি। আমার মনে হয় সেখানেও তাকে একটু বুঝতে হবে। খুবই কিছু মন্ত্রীর কথাবার্তা একেবারেই লাগাম ছাড়া, এটা নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে আবার এই নয় যে মন্ত্রীদের তিনি কথা বলতে নিষেধ করবেন, কারণ পলিটিক্সে যদি কথা না বলে, কথা তো কমিউনিকেশনের একটা পার্ট, এবং তারা যদি জবাবদিহি না করে, মিডিয়া ফেস না করে, এগুলোতে তাদের রপ্ত হতে হবে, কিন্তু সেখানে তাদের বাধা দেওয়া যাবে না, বরং তাদেরকে উৎসাহিত করতে হবে। দরকার হলে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করান, কিন্তু তাদেরকে এই সুযোগটা দিতে হবে। একজন কমান্ডার, যিনি নেতা বা প্রধানমন্ত্রী, তো মন্ত্রীদের মধ্যে দে আর ইকুয়াল, কিন্তু তাদের মধ্যে তিনি সুপেরিয়র বা তিনিই প্রধান। এবং মন্ত্রিসভা যৌথভাবে অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, এবং সেটা তারা সংসদের মাধ্যমে করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে উপদেষ্টা পরিষদ, মন্ত্রিসভা, তাদের কথা বলছি, তাদের কথাবার্তা লাগামটা প্রধানমন্ত্রীকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, বিকজ হি ইজ দ্য লিডার। করিডোরে নানান আলোচনা হচ্ছে, কেউ খুব দ্রুত তার সময়ে, মাত্র 3 মাস সময়, করাপশন, প্রমোশন, ট্রান্সফার, এগুলোকে কেন্দ্রিক বাংলাদেশে দীর্ঘকাল ধরে যেসব বাণিজ্য আছে সেগুলোর মধ্যে জড়িয়ে পড়ছেন। আমাকে যদি ডেকে আপনি বলেন আপনি প্রমাণ দেন, আমি হয়তো প্রমাণ দিতে পারবো না, যার কাছে প্রমাণ আছে তিনিও হয়তো দেবেন না। কিন্তু প্রধানমন্ত্রীর হাতে, প্রধানমন্ত্রীর দপ্তরের হাতে অনেক ধরনের টুলস আছে যেগুলোকে তারা ব্যবহার করতে পারেন। ইন্টেলিজেন্সকে তিনি ব্যবহার করতে পারেন, আবার কাউন্টার ইন্টেলিজেন্সও আছে। সব গোয়েন্দা, সব এজেন্সি আপনাকে সবসময় সঠিক তথ্য নাও দিতে পারে, সেটা হতো নানা কারণে না দিতে পারে, আপনাকে বিভ্রান্ত করবার জন্য না দিতে পারে, আপনাকে ক্ষতিগ্রস্ত করবার জন্য না দিতে পারে, আবার আপনার ভয়ও না দিতে পারে। কারণ সাধারণভাবে একটা প্রবণতা হচ্ছে মানুষ নিজে যা বিশ্বাস করে সেই কথাটাই শুনতে চায়। সো আমাদের দেশের একটা প্র্যাকটিস আমি দেখেছি, আমি একটা গোয়েন্দা সংস্থার প্রধানের কাছে একসময় শুনেছিলাম যে তিনি দায়িত্ব নেবার পরে পুরোনো দিনের রিপোর্টগুলো তিনি খতিয়ে দেখছিলেন, এবং সেখানে তিনি দেখেছেন যে ওই সময়কার প্রধানমন্ত্রীকে অনেক তথ্য দেওয়া হয়েছে যেগুলো তিনি আমলে নেন নাই, নিতে চাইতেন না। এবং নিতে চাইতেন না বলে একটা সময় গিয়ে তারা হয়তো তিনি যা চাইতেন তাই দিতেন, এবং সেখানে সত্যটা থাকতো না।
অফকোর্স যেসব তথ্য তিনি পাবেন প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী বলছি সরকার প্রধান হিসেবে, সরকারকে উদ্দেশ্য করে, কিন্তু প্রধানমন্ত্রী সবই তাকে মানতে হবে, সবই তাকে গ্রহণ করতে হবে, কারণ তার তো অনেক রকমের দায় আছে, জনগণের কাছে দায় আছে, নিজের দলের কাছে দায় আছে, মিত্রদের কাছে দায় আছে, আন্তর্জাতিক বন্ধুদের কাছে তার অনেক দায় আছে। কিন্তু তার মধ্যে তিনি একটা ভুল সিদ্ধান্ত নিলেও বা অযৌক্তিক সিদ্ধান্ত নিলে তিনি সেটা যেন বুঝে শুনে নিতে পারেন। সেই জন্যে অবাধ তথ্য প্রবাহ, সমালোচনা, গোয়েন্দাদের যে কোনো তথ্য, এগুলোকে অবাধ প্রবাহটা অব্যাহত রাখতে দেওয়া উচিত এবং এগুলোকে স্বাগত জানানো উচিত। আমরা অনেক রকমের বিষয় নিয়ে কথা বলি, নিঃসন্দেহে বাংলাদেশ ল্যান্ড ছোট, আয়তনে ছোট, আমাদের সমাজটাও খুব মানুষ আমরা অনেক, কিন্তু আমরা একজন আরেকজনকে চিনি, কারণ এত অল্প জায়গার মধ্যে এত মানুষ থাকি, সবাই সবাইকে চিনি, সবার সঙ্গে আত্মীয়তা আছে। একই পরিবারে থেকে অনেক সময় অনেক রকমের বিরোধ আমাদের থাকে, দলের মধ্যেও সেরকম থাকে। আমরা ভিন্ন ভিন্ন মত লালন করতে পারি একই জায়গা থেকে, সবই ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে, এবং আমি এই ক্যাম্পেইন তো বহুদিন ধরে করছি, যে বাবার দায় যেন সন্তানদের উপরে না পড়ে, স্বামীর দায় যেন স্ত্রীর উপরে না পড়ে, স্ত্রীর দায় যেন স্বামীর উপরে না পড়ে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, সরকারকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। কিন্তু একটা বিষয় একটু মাথায় রাখতে হবে এবং এই বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং তিনি এই বিষয়ে তার টিমকে সতর্ক করবেন যে তার টিমে যারা আছে তাদের পরিবারের সদস্যদের এমন কোনো আচার আচরণ যেন তারা না করেন পাবলিক স্পেসে, তার ঘনিষ্ঠরা, তার স্টাফরা, তারা নিজেরা তো করবেন না, তাদের পরিবারের সদস্য, যেটা ওই ব্যক্তির ইমেজকে ছোট করতে পারে এবং শেষ পর্যন্ত গিয়ে সরকার বা প্রধানমন্ত্রীর গায়েও তার আঁচ লাগতে পারে। এই বিষয়ে তিনি একটু সজাগ সতর্ক থাকবেন। যে কথা বলছিলাম যে কমান্ডার কিন্তু অন্য কমান্ডারদের সঙ্গে এ কথা না, যেমন ধরেন আমরা যদি কমান্ডার ইন চিফ বলি, তিনি নিঃসন্দেহে বিভিন্ন ফোর্সের কমান্ডারদের সঙ্গেই বৈঠক করবেন, নিচে কারোর সঙ্গে কথা বলবেন না সেটা নয়, কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি নিশ্চয়ই নিচের দিকের কারোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন না। একজন জেনারেল বা সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, তার যে লেভেল, সেই লেভেলের অফিসারদের, কমান্ডারদের সঙ্গে তিনি কথা বলবেন। তিনি সৈনিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন, তিনি সৈনিকদের সঙ্গে কথা শুনবেন, তিনি অন্যান্য অফিসারদের, অন্যান্য র্যাঙ্ক অ্যান্ড ফাইলের অফিসারদের কথা নিশ্চয়ই শুনবেন। প্রধানমন্ত্রী নিশ্চয়ই সংসদ সদস্যদের কথা শুনবেন, সংসদে মন্ত্রিসভায় নাই দলের এমন নেতাদের কথা শুনবেন, তৃণমূলের কথা শুনবেন, তার দল করেন না অন্য দল করেন তাদের কথা শুনবেন, সাধারণ মানুষের কথা শুনবেন, নানা ফোরামে নানানভাবে সেই সুযোগ তার আসবে। কিন্তু বড় সিদ্ধান্ত থাকে, দলের সিদ্ধান্ত নিতে হলে স্ট্যান্ডিং কমিটির সঙ্গেই আলোচনা করে নিতে হবে, মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে সরকারি সিদ্ধান্তটা নিতে হবে। নিঃসন্দেহে যখন মানুষের পার্সোনাল স্টাফটা খুবই গুরুত্বপূর্ণ, তাদেরকে প্রমোট করা যেতে পারে, তাদেরকে নানা সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে, সবটাই দেওয়া যেতে পারে। পারসেপশন যেন কখনো এরকম না হয় যে তারা সব নিয়ন্ত্রণ করছে। আমি কোনো ক্ষেত্রে দেখেছি যে ওনার সঙ্গে যারা কাজ করেন তারা নিজেদেরকে এর থেকে নিবৃত্ত করবার চেষ্টা করছেন, নিবৃত্ত করছেনও, এবং সেটা সাধুবাদ, হয়তো পারসেপশন যাই থাকুক না কেন। কিন্তু কোনো ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে কেউ নানান, অন্তত ছবিতে, মানে ভিডিওতে বা ছবিতে দেখে মনে হচ্ছে ওনার সবচেয়ে কাছের বা পাশের মানুষ। এটা কিন্তু খুব বিপজ্জনক, এটা যেন না হয়। বাংলাদেশের সিকিউরিটি ইস্যু একটা বড় ইস্যু, কিন্তু বাংলাদেশের সিকিউরিটি থ্রেট কি? থ্রেট যদি থাকে সেটা অফকোর্স বাইরের থেকে, আমেরিকা, ইউরোপ থেকে সে কেউ এখানে কিছু করবে না। সাধারণভাবে রাজনীতির ছাত্র হিসেবে আমি বলতে পারি, আমরা মনে করলে থ্রেট মনে করলে ইন্ডিয়াকে মনে করতে পারি, আমাদের বড় প্রতিবেশী মিয়ানমারকে মনে করতে পারি, এবং থ্রেটের তো আবার অনেক রকমের, তার একটা ভৌগোলিক থ্রেট আছে, সফট অনেক রকমের থ্রেট আছে, সেগুলো থাকে। আবার ইন্ডিয়া যেমন মনে করে আমরাও তাদের জন্য থ্রেট, বিশেষ করে তার
উত্তর পূর্বাঞ্চলের জন্য, সেটাও যৌক্তিক, তাদের মনে করাও যৌক্তিক। কারণ কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলাম, আবার তারাও আমাদের জন্য বিভিন্ন সময় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। অন্যান্য ইস্যুর মধ্যে অন্যান্য ডিসপিউট যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা না যাই, কিন্তু আমরা কি আসলে আমাদের সিকিউরিটির চিন্তাটা কেউ আমাদের দেশ দখল করে নেবে সেই আঙ্গিক থেকে করব? আমরা কি নিজেদেরকে সেই হুমকি ধমকির মধ্যে, লড়াইয়ের মধ্যে রাখবো? আমার মনে হয় সেটা না। আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে সবার সঙ্গেই একটা ভালো সম্পর্ক রক্ষা করা, দুই প্রতিবেশীর সঙ্গে তো বটেই, আন্তর্জাতিকভাবে সবার সঙ্গে। তবে আমি ওই সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নেই, বৈরিতা অনেক ক্ষেত্রে আমাদের করতে হয়। আমরা চাইলেও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করছি না, তাহলে হলো কি, ওটা তো একটা দেশ, তাই না? এবং জাতিসংঘ স্বীকৃত দেশ, কিন্তু আমরা তো তার সঙ্গে এক ধরনের, যাকে স্বীকৃতি দিই না সেটা তো আপনি আর বন্ধুত্ব বলবেন না। সো এটা আমরা অনেক ক্ষেত্রে করতে পারি না, করছি না। কিন্তু আমি মনে করি আমাদের দেশের স্বার্থে যার সঙ্গে সম্পর্ক ভালো করা দরকার, যার সঙ্গে বেশি সম্পর্ক রক্ষা করা দরকার, সেটা আমাদের করা দরকার। কিন্তু গায়ে পড়ে যুদ্ধ করবার, লড়াই করবার, রেষারেষি করবার কোনো দরকার নেই। এবং আমাদের যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের যে শেয়ার আছে এবং আমাদের যে জিও স্ট্র্যাটেজিক লোকেশন, সেই বিবেচনা থেকে আমি বহুদিন ধরে বলবার চেষ্টা করছি যে এই অঞ্চলে আমাদের প্লেয়ার হতে হবে। আমরা আর দর্শক সারিতে থাকতে চাই না, ক্ষুদ্র, মেবি ক্ষুদ্র। এবং বাংলাদেশের এই সুযোগটা আছে, প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করতে পারেন। আমাদের এই বঙ্গোপসাগরে আমাদের যে অংশীদারিত্ব, আমাদের ভৌগোলিক অবস্থান, সব মিলিয়ে ওই জায়গাটা আমরা তৈরি করতে পারি। এবং সেই জায়গাটাতে, এবং সেটা তৈরি করবার জন্য আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে অনেক শক্তিশালী করা দরকার। তার জন্য আমাদের কী করা দরকার? অনেকে বলেন যে আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটি স্ট্রাকচার দরকার, আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার দরকার, আমাদের ডিফেন্স অ্যাডভাইজার দরকার। আমার কাছে মনে হয় যে এগুলো যত পদ তত সমস্যা। আমাদের ডিফেন্সের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, তিনি তার দায়িত্বে, এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ, তার নিয়ন্ত্রণ, সেটাই আমি মনে করি যথেষ্ট। এবং আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে তাদেরকে নানাভাবে পলিটিসাইজ করা হয়েছে অতীতে, তাদেরকে নানাভাবে নানা রকমের লোভ লালসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে অনেকের চরিত্র নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে। এবং সব মিলিয়ে আমি যেটা বলছিলাম যে আমাদের আসলে শুধু অর্থনৈতিকভাবে যে আমরা এটা বিপর্যস্ত হয়েছি তা না, আমাদের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক মূল্যবোধগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু ইতিহাসে সেই মুক্তিযুদ্ধ থেকে যদি দেখি আমরা, যখন আসলে জনগণের পাশে, দুর্যোগ দুর্বিপাক তো সেটা আছে, অনেক কিছু আমরা তাদের ছাড়া করতে পারি না, কারণ আমাদের সেই সামর্থ্যই নাই। অনেকে বলেন যে তাদেরকে ওই পাকিস্তানের মতো মিলিটারি একটা কর্পোরেট স্ট্রাকচারে ফেলে দেওয়া হচ্ছে, তারা শুধু ব্যবসা বাণিজ্য, ইটস নট নেসেসারিলি ও তাদের ওয়েলফেয়ারের জন্য তারা কিছু করতেই পারেন। তো মূল কথা হচ্ছে যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, এবং এর বাইরে যত রকমের এক্সপার্টিজ আছে তারা সেটা দেশের প্রয়োজনে ব্যবহার করবেন, এবং অতীতে তারা করেছেন সেটা। এমনকি গণতন্ত্রে, হ্যাঁ, ব্যক্তিগতভাবে কেউ হয়তো গণতন্ত্র ধ্বংসের প্রক্রিয়ায় ছিলেন, কেউ হয়তো একটা অন্যায্য জিনিসকে ন্যায্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু সামগ্রিকভাবে সশস্ত্র বাহিনী যদি দেখেন, আমাদের ইতিহাসে সবসময় গণতন্ত্রের পক্ষে, জনগণের পাশে দাঁড়িয়েছে। 90-তে সে প্রমাণ তারা দিয়েছে। জেনারেল নুরুদ্দিন আহমেদ তৎকালীন সেনাপ্রধানের কথা আমরা স্মরণ করতে পারি। 24-এ জেনারেল ওয়াকারুজ্জামানের কথা কেউ বিশ্বাসই করতে চাইতেন না, কিন্তু তিনি কিন্তু জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, তারাও দাঁড়িয়েছেন। সো আমরা, এবং তারপর থেকে আজ অবধি যদি দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদেরকে সরিয়ে দেওয়া সহ নানা রকমের প্রেশারের মধ্যে ছিলেন তারা, তাদেরকে নানাভাবে আন্ডারমাইন করা হয়েছে। কেউ তো ক্যান্টনমেন্ট ঘুরিয়েও দেওয়ার কথা বলেছেন। মানে কথার তো একটা লাগাম থাকা দরকার, কিন্তু সেগুলোকে সহ্য করে তারা সহনশীলতার পরিচয় দিয়ে তারা এই তিন বাহিনী প্রধান বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের মধ্যে নিয়ে যেতে চাইছেন।
চাইছিলেন এবং সেটা তারা প্রমাণ দিয়েছেন। নির্বাচন নেই যে আমি বলেছি নির্বাচন দেখি না, নির্বাচনটা আসলে হওয়ার কথা ছিল না। এটা এখন আসিফ মাহমুদ থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টাদের কথা, এমনকি বিএনপি নেতাদের কথায় প্রমাণিত হয় যে তারা অনেক কম্প্রোমাইজ করেছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন না, বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচনটা করবার জন্য। তো সেই ক্ষেত্রে ওই কথাটাও একটা প্রেশার ছিল এবং আসলে নির্বাচনটা হওয়ার কথা ছিল। নির্বাচনটা যা হয়েছে 3-4টে ফ্যাক্টর কাজ করেছে, আমি সেটা আগে অন্য আলোচনায় ব্যবহার করেছি। কিন্তু প্রধান কারণ আমাদের সশস্ত্র বাহিনী আসলে শেষ 7 দিন এসে নির্বাচনটা করবার জন্যে সর্বোচ্চ চেষ্টাটা তাদের এফোর্টটা দিয়েছেন, নির্বাচনটা হয়েছে এবং সেই কৃতিত্ব অবশ্যই 3 বাহিনীর প্রধানকে দিতে হবে আমি মনে করি। এবং তারা যে আজকের প্রধানমন্ত্রী সম্ভাব্য, সবাই জানেন এ কথা, মানে হয়তো ভোট দিয়ে প্রমাণিত হয়নি, তারেক রহমানই যে প্রধানমন্ত্রী হবেন। একটা ভালো ভোট হলে শেখ হাসিনার সময় হয়তো তখন বেগম খালেদা যে জীবিত ছিলেন প্রধানমন্ত্রী, তিনি হতেন, কিন্তু তার একেবারে শেষাশ শরীর স্বাস্থ্য যখন একেবারেই শেষের দিকে, যে তিনি হয়তো আর দীর্ঘদিন আমাদের মাঝে থাকবেন না, সেটা যখন মনে হচ্ছিল, সবাই জানতেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন 24 অগস্টের অভ্যুত্থানের পরে। সো তিনি যখন দেশে ফেরত আসলেন, আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী তার নিরাপত্তার জন্য কী করেছে। এবং আমরা এটাও দেখেছি যে প্রধানমন্ত্রী নিজে আমাদের একটা পেশাদার সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, সেটাও তিনি করছেন। অন্তত আমরা বাইরে থেকে যতটুকু বোঝার চেষ্টা করছি, এখানে কোনো ইন্টারফারেন্স আমরা দেখতে পাই। ইন্টারফারেন্স না, বা তিনি নিজের থেকে কিছু চাপিয়েও দেননি। আমি যতটুকু বুঝি যে বাহিনী প্রধানরা মানে চেইন অফ কমান্ডটা ঠিক রেখেছেন, যা চেয়েছেন সেটাই হয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অতীতে নানাভাবে ব্যবহার হয়েছে, এগুলোকে একটা পেশাদার গোয়েন্দা সংস্থা হিসেবে তৈরি করতে হবে। এবং এই গোয়েন্দা প্রধানদেরও অতীতের ভূমিকা, এখন তো অনেকে জেলে টেলেও আছেন। সো ভবিষ্যতে তাদের কী হবে সেটা আমরা জানি না, কিন্তু আমি মনে করি যে এই জায়গাগুলোতে নিয়োগ, বিভিন্ন গোয়েন্দা সংস্থায় কিছু কিছু নিয়োগ সম্প্রতি হয়েছে, কিছু কিছু নিয়োগ হয়তো ভবিষ্যতে হবে, কিছু কিছু জায়গায় বদল করবার চেষ্টা করতে, এগুলো খুবই কেয়ারফুল থাকা দরকার। এবং আমি মনে করি যে প্রধানমন্ত্রী এই বিষয়গুলোতে, আমি যতটুকু বুঝি যে এই বিষয়গুলোতে অন্তত 3 বাহিনী প্রধান, সেনাপ্রধানের সঙ্গে কথা বলে যদি তিনি করেন। এবং আমি সেনাপ্রধানকে নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকমের কথা আছে, কিন্তু আমি মনে করি পরিচয় যাই হোক না কেন, ইতিহাসে যদি কেউ ভালো প্রমাণ রাখেন, প্রমাণ দিতে পারেন, সত্যের পথে দাঁড়ান, ন্যায়ের পথে দাঁড়ান, তাকে তার রিওয়ার্ডটা দেওয়া উচিত। এবং আমি যতদূর বুঝি যে এই সেনাপ্রধানকে যদি তার নির্ধারিত মেয়াদের পরে এক্সটেনশনও দিতে চান সরকার প্রধান, তিনি নেবেন বলে আমার অন্তত মনে হয় না। কারণ প্রত্যেকটা মানুষ এক একটা চরিত্রের, আমি এক রকমের, আপনি এক রকমের, এক একজনের ইন্টিগ্রিটি এক এক রকমের, এবং ওই বাস্তবতা নেই কেউ একটা সরকারকে ফেলে দেবে, কেউ কারোর জন্য ঝুঁকি হয়ে যাবে, সেটা নেই। আমাদের সশস্ত্র বাহিনীর নিজেদেরও একটা উপলব্ধি আছে যে তারা অত্যন্ত পেশাদার ভূমিকা পালন করতে চায়। সো আমি মনে করি যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, গোয়েন্দা সংস্থার প্রধান, এগুলোর ব্যাপারে একটু কোনো কোনো গোয়েন্দা সংস্থার প্রধানের ব্যাপারে কিছু কিছু আলোচনা বাইরে আছে, এবং কেউ কেউ মনে করেন যে তারা অনেক বেশি সরকার, বা যেহেতু তারা প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা বা তাদের রিপোর্ট করবার কথা, সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে তারা ব্যক্তিগত বিষয় আসে নিয়ে অনেক বেশি ব্যস্ত। সো আমি মনে করি প্রতিটা নিয়োগ এবং বদলি বা কাউকে অপসারণ, এগুলো খুব কেয়ারফুল হওয়া উচিত প্রধানমন্ত্রীর দপ্তর। শুধুমাত্র হোমজিক্যালি বা কেউ তার কাছের কেউ এসে বললেন তার উপরে তিনি করবেন না। ওই যে অ্যাডভাইজার বলছিলাম, আমি বলছিলাম যে যত ভারী প্রশাসন করে লাভ নেই। আমরা তো দেখেছি যে একটা আমাদের সেনাবাহিনীর যতটুকু খারাপ ইমেজ তৈরি করেছে, যে এই সেনাবাহিনী বাইরে দুনিয়ায় পিসকিপিং মিশনে গিয়ে এত সুনাম করিয়ে আনে, দেশের ভিতরে মানুষ কত কথা তাদেরকে নিয়ে বলেছে। একজন উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা, নাম বলতেও তো অসুবিধা নেই, তো জেনারেল তারেক সিদ্দিকী, তিনি কিভাবে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেছেন, নিজের আখের গুছিয়েছেন। এবং শুধু ওই সশস্ত্র বাহিনী নয়, তার বাইরেও তিনি তার হাত বাড়িয়েছেন। ফল কী হয়েছে? না আমরা একটা শক্তিশালী সশস্ত্র বাহিনী করবার দিকে মনোযোগ দিতে পেরেছি, না তাকে ইভেন তাকে প্রশ্নমুক্ত রাখতে পারিনি। এবং আরেকটা বিষয় যে কোনো নিয়োগের ক্ষেত্রে একটু দেখতে হবে যে আসলে এই নিয়োগটাকে এক্সিস্টিং যারা আছে র্যাঙ্ক অ্যান্ড ফাইলে বা যে কোনো বিবেচনা থেকে, তারা তাকে কীভাবে নেবে।
অধিকাংশ ক্ষেত্রে আমি একটা আমার যেটা ধারণা, আমরা দেখেছি যে সরকারের অনেক জায়গায় অনেক নিয়োগ হয়েছে, পুরনোদের এনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। চুক্তিভিত্তিক নিয়োগ কখনো কখনো হয়তো কাজে দেয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ খুব ভালো ফল দেয় না। কারণ একটা মানুষ যখন রিটায়ারমেন্টে যায়, তার মন মানসিকতা কিন্তু অলরেডি রিটায়ার্ড, তো সে এসে আর তার সঙ্গে কিন্তু কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা কারেন্ট যে স্ট্রাকচার আছে তার যোগাযোগ তেমন থাকে না। আর যারা এক্সিস্টিং আছে, যারা হতে পারতেন, ওই দায়িত্বটা নিতে পারতেন, হয়তো একটু ছোট জায়গা থেকে একটু বড় জায়গায় একটু বেশি জাম্প করে, তারাও কিন্তু সেটাকে খুব একটা ভালোভাবে নিতে নেন না। তারা মনে করেন যেখানে একটা চেইন অফ কমান্ডটা মানা হচ্ছে না, এটা এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করে। আর আমার মনে হয় যে প্রশাসন, সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বা পুলিশ নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। কে দোষর টোষর এগুলো আলোচনা হতে পারে, অনেকে এগুলো নিয়ে আতঙ্কে থাকেন, কিন্তু এইসব জায়গায় যারা কাজ করেন প্রশাসনে বা পুলিশে, তাদের কিন্তু বোল পাল্টাতে, অবস্থান পাল্টাতে সেকেন্ড লাগে। কারণ তারা সরকারে যে আছেন এবং যদি দেখে সরকারের সঙ্গে জনগণ আছে বা এই সরকার নড়বে চড়বে না, তাহলে তারা আগ বাড়িয়ে অনেক বেশি কিছু করেন। অতি দূষণটা ভালো নয়, কিন্তু তারা করেন। কাজে আমি মনে করি একটু ধীরে ধীরে এই প্রশাসন রিঅর্গানাইজ করার চেষ্টা ভালো। আর অতিরিক্ত অপ্রয়োজনীয় অ্যাডভাইজার পারলে আপনি বাদ দেন, এর কোনো কাজ দেয় না, দেবে না। ইউ আর নাফ পার্সোনালি আমি মনে করি আপনার যেটুকু ধীশক্তি বাংলাদেশের জনগণ দেখেছে, আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন এবং আপনার টিমকেও আপনি সেভাবে তৈরি করতে পারেন। আমি আরেকটা পরামর্শ দিয়েছিলাম, দরকার হলে আপনি প্রতিটা মিনিস্ট্রি ধরে ধরে 4-5 জনের একটা অ্যাডভাইজারি রিপোর্ট করেন, অবৈতনিক। আপনি 3 মাসে তাদের সঙ্গে একদিন বসেন, আধা ঘন্টা 1 ঘন্টার জন্যে চা কফি খেতে, এবং এদেরকেও যদি তার যদি এক্সপার্টিস থাকে, সে যদি অন্য মতেরও হয়, ভিন্ন মতের হয়, সে যদি জামাতের হয়, আওয়ামী লীগের হয়, নো হার্ম, ডিসিশন তো আপনি নেবেন, অন্যের কথা শুনতে অসুবিধা কী। আর আপনার মন্ত্রীদের বলবেন তাদের সঙ্গে মাসে একবার বৈঠক করতে, কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে পরামর্শ নিতে। অফকোর্স গণমাধ্যমে আমরা আলোচনা করি, সেগুলো শুনবেন, প্রাইভেটলি আমরা যারা কথা বলি সেগুলো শুনবেন, পত্রপত্রিকা পড়বে, সেগুলো ঠিক আছে, কিন্তু ওই ব্রেইন স্টর্মিংয়ের জন্য ওই ধরনের সেশনগুলো খুব জরুরি। যেটা আমরা শুনেছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করতেন, বিভিন্ন ইস্যুতে তিনি এক্সপার্টদের ডেকে নিয়ে, আপনিও কিছু কিছু করেন, কিন্তু আমি মনে করি এটা একটা ইনফর্মালি একটা ফর্মাল রূপ দিয়ে আপনি করতে পারেন। আর আমি আশা করব যে সশস্ত্র বাহিনীর ইস্যুগুলো আপনি কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। রাজনৈতিক বিষয়ে আপনার ইচ্ছায় হোক, ইচ্ছায় তো হবে না, অনিচ্ছায় হোক, কোনো মনস্টার তৈরি করবার দরকার নেই। আপনি নিজে যতটা সজ্জন প্রমাণিত করতে পেরেছেন জনগণের সামনে, আপনার চারপাশে অন্য কেউ অন্যদের সঙ্গে বেয়াদবি করবে, কোনো অবস্থাতেই সেটা আপনি প্রশ্রয় দেবেন না, এটা আমি আপনার কাছে প্রত্যাশা করি। এবং এখনও পর্যন্ত মানুষ বিশ্বাস করে আপনি ঠিক আছেন। বাকিদের নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, কিন্তু আমাদের ধৈর্য একটু কম বাংলাদেশিদের। বাট আমি বিশ্বাস করি যে আপনি ডেলিভার করতে পারলে, এবং আপনি যদি দেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করেন, ইনক্লুসিভ হন, আপনার জন্য শুভকামনা সবার থাকবে এবং আপনি সফল হবেন। আমার কথা শুনবার জন্য দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য।